সুমিতা বাংলা ইউটিউব চ্যানেল। এখন আমরা আলোচনা করব অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং। অ্যাডভান্টেজেস মানে আমরা সবাই জানি সুবিধা। এটা মানে কি সুবিধা, অর্থাৎ হিসাব নিকাশকরণের সুবিধাগুলি কী কী। এক নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট বিজনেস। বিজনেসের যে আর্থিক যে তথ্য ব্যাপারগুলো আছে সেগুলোকে আমরা পরিবেশন করি। বিজনেস আমরা করি, এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, তারপরে প্রফিট অ্যান্ড লস তৈরি করি, ব্যালেন্স শিট তৈরি করি। এইগুলোর মাধ্যমে দিয়ে আমরা বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন করি, যেগুলো আমরা একটু আগে বলেছি সিএ দ্বারা আমরা তারা কী করেছি না সমস্ত জিনিসগুলোকে আমরা ইন্টারপ্রেট করি, রেশিও অ্যানালাইসিস করি, ক্যাশ ফ্লো করি, বিভিন্ন রকম ফিনান্সিয়াল কম্পারেটিভ স্টাডি করি। সেইগুলো দিয়ে আমরা কি করি না সেগুলোর কাজ হচ্ছে কি আমরা এটাও একটা করতে পারি। কার জন্যে না এই অ্যাকাউন্টিংয়ের জন্য। অ্যাকাউন্টিং থাকার জন্য আমরা এই ফিনান্সিয়াল ইনফরমেশনটাকে আমরা পেয়ে যাই, যে এই বছর কী কতটা প্রফিট হয়েছে, ওই বছর কতটা প্রফিট ছিল, যা কিছু, বা আমি আগামী বছর কত করতে চাই এই বছরের উপরে বেস করে এই যে ইনফরমেশানগুলো এটা আমরা কিন্তু এই অ্যাকাউন্টিং থেকে পেয়ে যাই। দুই নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্স টু ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাপনায় যারা থাকে তাদেরকে আমরা অ্যাসিস্ট্যান্স করি, তাদেরকে আমরা সহযোগী বিভিন্ন তথ্য দিয়ে তথ্য পরিবেশন করি, যে তাদের ভবিষ্যতে ডিসিশন নিতে অনেক সুবিধা হয়। যে আমরা এবছরে যে কৌশলে যতটা প্রফিট করেছি, পরের বছর আবার কিভাবে কতটা কী কৌশল নিলে আমাদের আগামী বছর প্রফিট হবে, সেটা আমরা এই জিনিসগুলো দিয়ে সাহায্য করি। বিভিন্ন রকম ফিনান্সিয়াল আছে হিসাব রক্ষণ করেই কিন্তু আমরা হিসাব নিকাশ করে সেই সমস্ত জিনিসগুলো তথ্য পরিবেশন করি ম্যানেজমেন্টকে, এবং ম্যানেজমেন্ট তারা ডিসিশন নেয়। সেই জন্য বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্স টু ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে রিপ্লেসেস টু মেমোরি। এটা কি না আমরা যখনই কোনো লেনদেন সংগঠিত হচ্ছে তখনই কিন্তু আমরা কি করছি না একটা বুকস অফ অ্যাকাউন্টসে লিপিবদ্ধ করছি, যাকে বলছি আমরা জার্নাল। এই জার্নালে আমরা লিপিবদ্ধ করে দিচ্ছি। তাহলে যখনই আমি লিপিবদ্ধ করে দিচ্ছি সেখান থেকে আমরা লেজার করছি, তারপরে ট্রায়াল ব্যালেন্স করছি, তারপরে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট এই সমস্ত করছি। তাহলে যখনই আমি লিপিবদ্ধ করে দিচ্ছি তখনই আমার মাথায় আর বেশি রাখার দরকার নেই, যে আমাদের লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং আমার মেমোরিতে যদি আমি এইগুলোকে না রাখতাম, হিসাব নিকাশ যদি আমি না করতাম, তাহলে পরে আমার উপরে অনেক বারেন চেপে যেত, তখন কিন্তু আমরা এত কিছু মনে রাখতেও পারতাম না, তখন একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা বেশি মেমোরিটাকে রিপ্লেস করে দিচ্ছি বাই লেজারে, জার্নাল লেজার এই সমস্ত করে আমরা মেমোরিটাকে রিপ্লেস করে দিচ্ছি। তো এটা একটা আমাদের সুবিধা। 4 নম্বর হচ্ছে ফ্যাসিলিটেড কম্পারেটিভ স্টাডি। ফ্যাসিলিটেড কম্পারেটিভ স্টাডি। কম্পারেটিভ স্টাডি মানে কি? কম্পারেটিভ স্টাডি কিন্তু দু রকমের। একটা হচ্ছে ইন্টারফার্ম কম্পারিজন, ইন্টারফার্ম, আর একটা হয় ইন্ট্রাফার্ম। ইন্টারফার্ম কি আর ইন্ট্রাফার্ম কি? আমি ধরছি প্রথমে আসি ইন্টারফার্ম। হোয়াট ইজ ইন্টারফার্ম কম্পারিজন? না আমার যে বিজনেসটা আছে এই বিজনেসের সঙ্গে এরকম অন্য আরেকটা বিজনেসে যখন কম্পেয়ার করব, অর্থাৎ এটা হচ্ছে আমার বিজনেস, মাই বিজনেস, এটা হচ্ছে আদার, সেম টাইপের। তো আদার বিজনেসের জন্য যখন কম্পেয়ার করব সেটাকে বলেছি ইন্টারফার্ম কম্পারিজন। ধরো আমি যে টাইপের বিজনেস করি আর এই ফার্মটাও ঠিক একই রকম টাইপের বিজনেস করে, তাহলে আমার প্রফিটের সঙ্গে বা আমার যে কোনো জিনিসের সঙ্গে যখন আমি সেই ফার্মের সেই সমস্ত তথ্যের সঙ্গে কম্পেয়ার করব তখনই সেটাকে বলা হচ্ছে ইন্টারফার্ম কম্পারিজন।
অর্থাৎ একটা ফার্মের সঙ্গে অপর একটা ফার্মের যখন কম্পেয়ার করা হবে বিভিন্ন তথ্যর উপরে, তখনই সেটাকে বলা হচ্ছে ইন্টার ফার্ম কম্পারিজন। হোয়াট ইজ ইন্ট্রা ফার্ম? না, ইন্ট্রা ফার্ম হচ্ছে আমি লাস্ট ইয়ারে যে প্রফিট করেছি, তার সঙ্গে কারেন্ট ইয়ার যে প্রফিট এইটার সঙ্গে যখন আমি কম্পেয়ার করছি, তখনই বলা হচ্ছে ইন্ট্রা ফার্ম কম্পারিজন। অর্থাৎ আমরা গত বছরের তথ্যের সঙ্গে এই বছরে কারেন্ট ইয়ারের যে তথ্য তার সঙ্গে যখন কম্পেয়ার করব, সেটাকে বলবো ইন্ট্রা ফার্ম। আর যখন আমরা আমাদের বিজনেসের সঙ্গে সিমিলার অন্য কারোর বিজনেসের কম্পেয়ার করব, তখন আমরা করবো কি, সেটাকে বলবো ইন্টার ফার্ম। তাহলে এর যত কিছু কম্পেয়ার করা সম্ভব তখনই হবে যদি আমরা হিসাব নিকাশটা ঠিক মতো রাখি। তাই এটাও একটা, এই যে ইন্ট্রা ফার্ম কম্পারিজন, এটা কিন্তু আমাদের হিসাব নিকাশ করানোর একটা সুবিধা। নেক্সট হচ্ছে ফ্যাসিলিটেটস লোন। আমাদের যে বিজনেস করতে গেলে লোন লাগে, ব্যাংক থেকে আমরা লোন নিই। সো এই লোন তখনই আমাকে দেবে যদি আমার বিজনেসটা প্রফিটে রান করে। তাহলে আমার বিজনেসটা প্রফিটে রান করেছে কিনা আমি কি করে বুঝব? না, প্রফিটে রান করেছে কিনা আমাদের কিন্তু বলেছিলাম আমরা ফিনান্সিয়াল সামারাইজিং করতে। এই সামারাইজিং এর মাধ্যমে আমরা কোনো একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে নিয়ে এসে আমরা প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট তৈরি করি। তো সুতরাং সেখানে আমাদের প্রফিট দেখলো, ব্যাংক দেখবে, আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই প্রফিট হয়েছে। সেই প্রফিটের উপরে ব্যাংক কিন্তু আমাদেরকে লোন দেবে। সুতরাং আমার কোম্পানি লোন পেতে ওই যে আমাদের এই হিসাব রক্ষণের উপরে নির্ভর করেই কিন্তু আমরা লোনটা পাই। আজকে যদি আমি হিসাব নিকাশ না করতাম, আমার বিজনেসে আমি হিসাব নিকাশ রাখিনি, তাহলে কত প্রফিট হয়েছে, হাউ মাচ প্রফিট ইজ আর্ন বাই দ্য কোম্পানি, সেটা কিন্তু ব্যাংকও জানতো না, আমি বলতেও পারতাম না, আমার মুখের কথায় কোনোদিন ব্যাংক বিশ্বাসও করবে না। তো সে কারণে আমাদের আজকের অ্যাকাউন্টিংটা রাখা, হিসাব নিকাশ রাখার ফলেই কিন্তু আমরা প্রফিটটাকে অ্যাসার্টেন করতে পারছি, প্রফিটটাকে নির্ধারণ করতে পারছি, যার উপরে ব্যাংক আমাদেরকে লোন দিতে পারে। ব্যাংক থেকে আমাদের লোন কোনো সময় দেয়, সেটাও কিন্তু আমাদের এই অ্যাকাউন্টিং এর সুবিধা। সেটাও এবারে এভিডেন্স অফ কোর্টে আমাদের কোনো সময় দেখা যায় কোর্ট আমাদের যে প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্স শিট তৈরি করি, সেটাও কোনো সময় যখন লিটিগেশন তৈরি হয়, যখন বিভিন্ন রকম নিজেদের মধ্যে কেস ফাইল শুট করা হয়, তখনই কিন্তু কোর্ট কিন্তু এটাকে মান্যতা দেয়। আমাদের প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটের যে সমস্ত তথ্যগুলো আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা যেগুলো আমাদের নির্ধারণ করা হয়, সেগুলোকে কোর্টও কিন্তু সেটাকে এভিডেন্স হিসাবে মানে, তথ্য হিসাবে মানে। এটা কিন্তু আমাদের হিসাব নিকাশের সুবিধা। তাহলে 1 নম্বর কি বললাম, ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট দ্য বিজনেসের সমস্ত আর্থিক তথ্যগুলো পরিবেশন করা। 2 নম্বর হচ্ছে ম্যানেজমেন্টকে হেল্প করা। 3 নম্বর হচ্ছে মেমোরিটাকে রিপ্লেস করা। এই যে আমরা জার্নালে তুলে দিলাম, আমাদের মাথায় আর কিছু রাখার দরকার নেই, ঠিক আছে, হয়ে গেছে। ফ্যাসিলিটেট কম্পারেটিভ স্টাডি, আমাদের নিজেদের ফার্ম এবং অপর ফার্মের সঙ্গে কম্পেয়ার করতে পারি, অথবা আমাদের গত বছরের প্রফিটের সঙ্গে এই বছরের প্রফিটও কম্পেয়ার করতে পারি। এখানে ইন্টার ফার্ম এবং ইন্ট্রা ফার্ম আমরা বলতে পারি যথাক্রমে। এরপরে হচ্ছে ফ্যাসিলিটেটস লোন, ব্যাংক থেকে লোন পেতেও আমাদের হিসাব নিকাশ সুবিধা করে। আবার এভিডেন্স অফ কোর্টে এভিডেন্স হিসাবেও সাহায্য করে। নেক্সট আমরা আসছি লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। লিমিটেশন অর্থাৎ আমরা এই কথাটার দ্বারা বুঝতে পারছি লিমিটেশন মানে কি, অসুবিধা। যেমন অ্যাডভান্টেজ আমরা পড়লাম সুবিধা, কিছু লিমিটেশনসও আছে।
কিছু কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধাগুলোকে আমাকে এক এক করে জানতে, কি কি অসুবিধা হতে হয় আমাদের এই অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। তো যেরকম সুবিধা পড়েছি আমরা সেরকম অসুবিধাগুলোকেও করব, অর্থাৎ লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং। লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং। এক নম্বর কি, অ্যাকাউন্টিং নট ফুললি এক্সাক্ট। অ্যাকাউন্টিং নট ফুললি এক্সাক্ট। মানে সবসময় যে আমরা একদম অ্যাকুরেট জিনিস নিয়ে অ্যাকাউন্টিং করি তা না, কিছু কিছু জায়গায় আমরা কিন্তু এস্টিমেট ইউজ করা হয়। এস্টিমেট এস্টিমেট আমরা ইউজ করি, এই এস্টিমেট ইউজ করেই কিন্তু আমরা অ্যাকাউন্টিংটা করি। তা যেহেতু এস্টিমেট ইউজ করে যখন আমরা অ্যাকাউন্টিং করছি, তাহলে যে তথ্যটা আমরা অ্যাকাউন্টিং এর মাধ্যমে পরিবেশন করতে যাচ্ছি সেটা কি একদম এক্সাক্ট হবে? নিশ্চয়ই না। তাহলে এক্সাক্ট আমরা সবসময় কিন্তু বলতে পারি না যে অ্যাকাউন্টিংটা একদম পুরোপুরি ফুললি এক্সাক্ট হয়েছে। আমরা সবসময় মাঝে মাঝে কি করি, এস্টিমেট ইউজ করি। এস্টিমেট ইউজ করি। 2 নম্বর হচ্ছে it ignores price level changes. It ignores price level changes. অর্থাৎ আমাদের প্রতিনিয়ত যে দামের পরিবর্তন হচ্ছে, প্রাইস লেভেলের পরিবর্তন হচ্ছে, দামের কোনো সময় বাড়ে কমে এরকম যে হচ্ছে, ওঠানামা করে প্রাইস লেভেল, তো সেই প্রাইস লেভেলটাকে এই ইগনোর করে। কিরকম না, সাপোজ আমি 2018 সালে আমি একটা বিল্ডিং কিনেছি, আমি একটা বিল্ডিং কিনলাম 10 লাখ। 2019 সালে ওই বিল্ডিং এর ভ্যালুটা 12 লাখ টাকা হয়ে গেছে। ওই বিল্ডিং এর ভ্যালুটা 12 লাখ টাকা। আমরা কিন্তু এই হিসাব নিকাশের ক্ষেত্রে সবসময় 10 লাখই দেখা, 12 লাখ না। তার মানে আমরা বলতে চাইছি যে 2018 সালে যে বিল্ডিংটার দাম 10 লাখ টাকা হয়েছিল, যেটা আমি কিনেছিলাম, সেটা 2019 সালে 12 লাখ টাকা হলেও আমরা কিন্তু 10 লাখ টাকায় যেহেতু এন্ট্রি করেছি, 10 লাখ টাকাতেই রাখতে হবে, কোনো প্রাইস লেভেল চেঞ্জটাকে দেখানো যাবে না। তাহলে এটা একটা লিমিটেশন যে আমরা প্রাইস লেভেল চেঞ্জেসটাকে কোনোভাবেই এখানে আমরা কনসিডার করি না। 3 নম্বর, it ignores qualitative aspects. It ignores qualitative aspects. Qualitative aspect কি না, আমাদের কিছু স্টাফ থাকে, কোয়ালিটি অফ স্টাফ। কোয়ান্টিটি তো মাপি, আমার কতজন লেবার আছে, কতজন স্টাফ আছে, আমি তাদেরকে কিভাবে বেতন দিই, ঠিক আছে, সেগুলো সমস্ত কোয়ান্টিটি। বাট কোয়ালিটি অফ দ্য স্টাফ আমরা কিন্তু ইগনোর করি। কিরকম, সাপোজ দেখা যাচ্ছে এর মধ্যে কোনো কোনো স্টাফ দেরি করে অফিসে আসছে, রেকর্ড ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো কাজ করছে না, তার জন্য আমার কোম্পানি হয়তো লসে রান করতে পারে। তাহলে সেই যে স্টাফগুলোর জন্য আমার কোম্পানি লসে রান করতে পারে, এরকম যদি প্রবণতা থাকে, সেগুলো কিন্তু এখানে আমরা কনসিডার করি না। অর্থাৎ কোয়ালিটি অফ দ্য স্টাফ টোটালি কিন্তু আমরা ইগনোর করে যাই।
যে যে যেরকম পারে করুক না কেন, আমাদের এইসব জিনিস দেখার দরকার নেই, শুধু আমরা অ্যাকাউন্টিং হিসাব নিকাশ করাটা এটা কিভাবে হচ্ছে সেটা দেখি। সো ইট ইগনোরস কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। আমি স্টাফেদের কোয়ালিটি বা গুণগত কি, কোনো শ্রমিক হয়তো করতে পারে, কোনো স্টাফ হয়তো খুব ভালো কাজ করতে পারে, যার ফলে আমাদের প্রফিট মিলে, সেগুলোকে আমরা এখানে ইগনোর করি, এগুলো দেখি না। 4 নম্বর হচ্ছে উইন্ডো ড্রেসিং। উইন্ডো ড্রেসিং, উইন্ডো ড্রেসিং মানে কি, আমরা কিছু কিছু সময় অ্যাকাউন্টসটাকে ম্যানিপুলেট করি, অর্থাৎ বেশি করে দেখিয়ে দিই, কিছু কিছু সময় প্রফিটটাকে বেশি করে দেখিয়ে দিই ইচ্ছাকৃতভাবে, যাতে ব্যাংকের কাছ থেকে লোন পেতে পারে। এটা করা যায় অনেক সময়। তো সেগুলোর ক্ষেত্রে এই যে উইন্ডো ড্রেসিং করে আমি যা, প্রকৃতপক্ষে আমার কিন্তু বিজনেসের সেরকম পজিশন নেই, খারাপ পজিশন কিন্তু বিজনেসের, কিন্তু আমি ব্যাংকের থেকে লোন পেতে গেলে আমার এই পরিমাণ প্রফিট দেখাতে হয়, সেই পরিমাণ প্রফিট দেখিয়ে দিলাম, ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে নিলাম। তাহলে এইভাবে উইন্ডো ড্রেসিং, এটাকে বলা হচ্ছে উইন্ডো ড্রেসিং, এটাকেও করা যায় এইভাবে, মানে অতিরিক্তভাবে যেটা নয় সেটা আমি দেখিয়ে তার কাছ থেকে ব্যাংকের লোনটাকে আদায় করলাম। এগুলো আমাদের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।